আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 6। পরের দিন সকালে রিদি রেডি হয়ে কলেজের জন্য বের হয়ে নিচে আসতেই দেখে রূপ বাইরে থেকে হাতে একটা কফির মগ নিয়ে বাসায় ঢুকছে। রূপের সুন্দর মুখখানায় কষ্টের ছাপ। রিদ চটপট পায়ে রূপের সামনে এসে বলে, কি হয়েছে আপু, মন খারাপ? রূপ শুকনো মুখে বলল, চলে গেছে, আবার চলে গেছে। রিদি অবাক হয়ে বলল, কে চলে গেছে? তীব্র। রিদি অবাক হলো না, সে জানে তীব্র চলে গেছে। রাতে দেখেছিল দূর থেকে চকচকে কালো গাড়িতে তীব্র নামক মানুষটাকে, যদিও মুখ দেখেনি। দেখেনি বলতে দেখা যায়নি, শুধু দেখেছিল বিশালাদেহী লম্বাটে একজন পুরুষ সভ্যায়। রিদির চিনতে অসুবিধা হয়নি সেই পুরুষকে। অদ্ভুতভাবেই সে চিনতে পেরেছিল তাকে। অনেক রাতে হুট করে কিছু শব্দে ঘুম ভেঙে যায় রিদির। চমকে ওঠে ঘুম থেকে, ভীষণ ভয়ও পেয়েছিল। কিসের শব্দ দেখার জন্য বেলকনিতে যেতেই দেখে একটা টব ভেঙে পড়ে আছে। রীতি অবাক হয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কোনো বাতাস নেই, কিছু নেই। তবে ভাঙলো কিভাবে? রীতি টবটা তুলে রেখে আসতেই দেখেছিল লাবিব সহ কিছু গার্ডকে। উৎসুক হয়ে সেদিকে খেয়াল করতেই বিশাল দিয়ে ছায়ামানব দেখে আত্মা কেঁপে উঠেছিল। ভয়ে দৌড়ে রুমে আসতে চেয়েও কি মনে করে দাঁড়ালো। উকি দিয়ে দেখতে চাইলো ভয়ঙ্কর সেই পুরুষকে, কিন্তু সে গটগট পায়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো সামনে মুখ করে। পিছন থেকে রীতি শুধু শরীরটাকে দেখছে। তবে গাড়িতে বসতে গিয়ে হুট করে থেমে গিয়েছিল কয়েক সেকেন্ড। হাতে থাকা কালো কালারের গানটি রীতিকে আরও একটা ভয় পাইয়ে দিয়েছিল। কিছু সময় দাঁড়িয়ে থেকে আবার বসে পড়েছিল গাড়ির ভেতর। উনি বসতে গাড়িটি চলতে শুরু করলো, যা গেট পেরিয়ে কিছুক্ষণের মধ্যে চোখে আড়াল হয়ে গেল। সকাল সকাল রূপের কথায় রীতির দোয়া কবুল হয়েছে ভেবে খুশি হলেও রূপের উদাস মুখটা দেখে খারাপ লাগলো। মেয়েটার সুন্দর মুখে আমাবস্যার মতো আধার হয়ে আছে। এরই মাঝে তীরা চৌধুরী খুশি হয়ে নিচে এসে বলে, চলে গেছে রূপ, আজ আমি আমার ছেলের জন্য ওর পছন্দের পিৎজা করবো ভাবছি। মনে আছে আম্মা, ছোটবেলায় আমার হাতের পিৎজা ওর কত পছন্দ ছিল। শোন, তুই কিন্তু বলবি না আমি বানিয়েছি, বলবি তুই বানিয়েছিস। তীরা চৌধুরীর কথা দাদি পেছনে ঘুরে বলে, কিন্তু যার জন্য বানাতে চাইছো সে তো চলে গেছে। তাছাড়া সময় যে কাজ করনি, এখন করে কি হবে? রিদি তীরা বেগমের দিকে তাকালো, টলমলে চোখে একরাশ নিরাশ হতাশা। দাদিও কিছু না বলে চুপচাপ রুমে ঢুকে গেল। রিদি সবার দিকে একবার তাকিয়ে দাদির পিছু পিছু গেল। থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। তবে দাদিরও মনটা খারাপ দেখে তারও মনটা আরও খারাপ হয়ে গেল। একটা মানুষকে ঘিরে আছে কতগুলো মানুষের ভালো থাকা। এই পরিবার সম্পর্কে রিদির তেমন ধারণা না থাকলেও রিদি বুঝেছে সবাই তীব্র নামক ব্যক্তিটাই ভীষণ ভালোবাসে। এত ভালোবাসার মানুষগুলো কীভাবে কষ্ট দিতে পারে লোকটা? একটুও কি মায়া হয় না? নির্দয় লোক। রিদি দাদির রুমে ঢুকে দেখে দাদি চুপচাপ ছোপায় বসে আছে। রিদি দাদির কাছে এসে বলল, সরি দাদিমা। নাজমা চৌধুরী রিদির দিকে তাকিয়ে বলল, কেন? আমার জন্য কি উনি এখানে থাকছেন না? আপনারা সবাই কত কষ্ট পাচ্ছেন। আমি চলে গেলে কি উনি ফিরে আসবে? নাজমা চৌধুরী রিদির মায়াবী মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো, উদাস কণ্ঠে বলল, তীব্র এমনই, কোনো শিকলই তাকে বাঁধতে পারে না। জানিস, একবার আমার অসুস্থতা বাহানায় ওকে ডেকেছিলাম, আসেনি? রিদির চটপট প্রশ্ন। এসেছিল, কিন্তু আমার চালাকি যখন জানতে পারলো কি তাণ্ডবটাই না চালিয়েছিল। বাসায় কোনো কিছু আস্তে রাখিনি, 50 লাখ টাকার ক্ষতি করেছিল। নাজমা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে নিয়ে খুব চিন্তা হয় জানিস। শেষ জীবনে শুধু ওর জীবনটা গুছিয়ে দিতে পারলেই আমি শান্তিতে মরতে পারতাম। রিদি ভাবনা চিন্তা ছাড়াই বলল, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিন না দাদিমা। বউ যখন 4 ঘা লাগাবে একদম সোজা পথে হাঁটতে শুরু করবে। রিদি কথাটা শেষ করে নিজেই অবাক বনে গেল। নাজমা চৌধুরী নিজেও বেশ অবাক হয়ে তাকালো রিদির দিকে। তবে রিদির অবুঝের মতো কথায় হো হো করে হেসে ফেলল। রিদি প্রথমে অবাক হলেও দাদির হাসি দেখে ড্যাব ড্যাব করে তাকালো। দাদি হাসি থামিয়ে মুচকে এসে বলল, তুই হয়তো তীব্র চৌধুরী সম্পর্কে জানিস না। বউয়ের 2 ঘা ব্যাপারটা তীব্রর সাথে যায়ই না। তুই কিন্তু ওর বউ, চাইলে 2 ঘা দিতে পারিস। রিদি ভয়ে হকচকিয়ে তাকালো নাজমা চৌধুরীর দিকে। নাজমা চৌধুরী রিদির ঘাবড়ানো মুখ দেখে মুচকে এসে আবারও বলল, আমার নাতিটা ভীষণ নির্দয় রে রিদি। তিশা যাওয়ার পর ওর গম্ভীরতা আরও বেড়েছে, সবার সাথে অনেকটা দূরে চলে গেছে। রিদি আর কোনো প্রশ্ন করলো না, দাদিকে বলে বেরিয়ে আসলো রুম থেকে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। বউ কথাটা সপ্তদশী মনে ভয়ের সৃষ্টি করছে, বুক দুরু দুরু করছে। কিসের এই অনুভূতি? এই সম্পর্কে তো কোনো সমত্বতা নেই, না আছে মায়া, না আছে টান। তবে কেন ঝড়ের পূর্বাভাস এই সম্পর্ক? আদৌ কি কোনোদিন আগুন পানি মিলবে? সবটাই সামনে ধোঁয়াশা। সেদিনের পর কেটে গেছে আরও কয়েকটা মাস।
সকাল সকাল টেবিলে নাস্তা হরেক রকম পদে রান্না দেখে অবাক হলো তীরা চৌধুরী। পরোটা, আলু ভাজি, কষা মাংস, পায়েস দেখে অবাক হয়ে রান্নাঘরে গিয়ে দেখলো রিধি লুচি ভাজতে বসেছে। এসব কি করছো তুমি? আসলে আন্টি, আজ শুক্রবার, ছুটির দিন, সবাই বাসায় আছে, তাই ভাবলাম আজ যে আলাদা কিছু। তোমার এসব করতে কে বলেছে? না মানে আমি, এরপর তোমাকে যেন আমি রান্নাঘরে না দেখি, আর না এসব রান্না করতে। সকাল সকাল এসব খাবার কেউ খায় না। বানিয়েছো কেন? একবার জিজ্ঞেসও করনি। তাতে কি হয়েছে তীরা? ওর বানাতে ইচ্ছে হয়েছে, বানিয়েছে। যার খেতে ইচ্ছে হবে সে খাবে, যার হবে না সে খাবে না। দাদির কথা তীরা চৌধুরী পেছনে তাকালো। কিন্তু আম্মা, সকাল সকালে তো অয়েলি খাবার। দাদি শান্ত কণ্ঠে বলল, বললাম তো, যে খাবে সে খাবে, যে খাবে না সে খাবে না। তাছাড়া তিশা মারা যাওয়ার পর অনেক বছর পর আজ সকালে এমন নাস্তা কেউ তৈরি করেছে। আমি তো পেট পুড়ে আজ খাবো। তাছাড়া ঘ্রাণও সুন্দর আসছে। আহ, সকাল সকাল এত ঘ্রাণ কিসের ভাবি? আজকে সকাল সকাল রাজভোগ। রাইফা রান্নাঘরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলে অবাক হয়ে তাকালো রিদির দিকে। এই মেয়ে, কি যেন তোমার নাম? তুমি এখানে কেন? চোখে কি কম দেখছো রাইফা? দেখছো না গরম গরম লুচি ভাজছে? তোমারও কি রিদিদের হাতে রান্না খেতে সমস্যা? আজ সব রিদিদা রান্না করেছে। তোমাদের খেতে ইচ্ছে হলে খাবে, না হলে নাই। নাজমা বেগমের কথায় রাইফা অবাক হয়ে বলল, সব একাও করেছে? দাদি কিছুটা ব্যঙ্গ করে বলল, তো আর কাউকে দেখছো নাকি? এই রিদিতা, আয় তো চল, আমাকে খেতে দে। বুঝলি সে কবে এমন নাস্তা করেছি। আয় আয়। রিদা চুলা অফ করে দাদির সাথে রান্নাঘর থেকে লুচি নিয়ে ডাইনিং টেবিলে রাখলো। মনটা খারাপ হলেও মুচকি এসে দাদিকে খাবার দেওয়ার মাঝে উপস্থিত হয় অভি। আহ, কি ঘ্রাণ! আজ কোনো বিশেষ দিন নাকি দিদুন, এত আয়োজন? দাদি মুচকি এসে বলল, আজ নাস্তা রিদিতা করেছে, টেস্ট করে দেখ। অভি অবাক হয়ে বলল, এ কি তুমি রান্না পারো? আর এত কিছু তুমি একা করেছো? রিদি কিছুটা স্বস্তি বোধ করে বলল, জি ভাইয়া। মাই গড, এত কিছু! এত কষ্ট করার কি দরকার ছিল? এটুকুতে কোথায় আর কষ্ট ভাইয়া? মা তো আমাকে এর চেয়েও বেশি কথা শেষ না করে থেমে গেল রিদিতা। ওই বুঝতে বাকি রইল না কি বলতে চেয়েছিল। রিদিতার সাথে হওয়া সকল কিছুই দাদির থেকে জেনেছে অভি। অভি কথা কেটে বলল, আরে শুধু বানালেই হবে, খেতে তো দাও। রিদির মুখে হাসি চওড়া হলো। অভিকে প্লেটের সব পরিবেশন করে দিতেই অভি লুচি ছিঁড়ে মুখে দিতে অবাক হলো। বাচ্চা মেয়ে এত ভালো রান্না করতে পারে? এটুকু বয়সে এত কিছু পারে মেয়েটা? পারে নাকি পারতে হয়েছে সৎ মায়ের অত্যাচারের জন্য? অভি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে খাবারে মন দিল। আই সোয়ার দাদি, এত টেস্টি হয়েছে, জাস্ট মাশাল্লাহ। কি ব্যাপার মাই বয়, আজ সকাল সকাল এত খুশি? আহ, কি ঘ্রাণ আসছে! আরফিনের কথা অভি বললে, বসে পড়ো ড্যাড, অ্যামেজিং রান্না হয়েছে আজ। নেকি আর পুচপুচ, এত কিছু সকাল সকাল? কোনো অকেশন? না, দিদিতে আজ নিজে হাতে রান্না করেছে সবার জন্য। সে কি তুমি রান্না পারো? জি আসলে আমি 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 দিই আপনাকে। হ্যাঁ অবশ্যই দাও। একে একে সবাই বসে পড়লো ডাইনিংয়ে। রাইফা খাবারের মোহনীগন্ধে আরফিনের সাথে সাথে বসে পড়ল। দাও দেখি মেয়ে, কেমন রান্না করেছো? দিদি মুচকি এসে খাবার বেড়ে দিয়ে তাকালো তীরা বেগমের দিকে। আন্টি আপনিও বসুন প্লিজ, আমি এসব খাবার। আরে ভাবে বসেন না, বসেন। এত টেস্ট মিস করলে পস্তাতে হবে। রাইফা আরফিনের সাথে তাল মিলিয়ে বলল, বসন্ত মডেল ভাবে সত্যি টেস্টি। সবার জর্জরিতে টিয়া চৌধুরী বসলো। দিদি খুশি হয়ে খাবার বেড়ে দিল। লুচি দুটো দিয়ে আবার রান্নাঘরে ছুটল লুচি ভাজার জন্য। গরম লুচি পরিবেশন করে দিতেই উদাস মুখে নেমে এলো রূপ। মেয়েটা এত উদাস থাকে আজকাল, তবুও মুখে হাসি ফুটিয়ে খাবার খেতে মনোযোগ দিল। আরফিন মেয়ের দিকে তাকিয়ে টুকটাক কথার মাঝে রীতি গরম ফুলকো ফুলকো লুচি রূপের প্লেটে তুলে দিল। আবার ছুটল রান্নাঘরে। রূপ রীতিকে দেখে মুচকি আসলো। কয়েক মাসে রীতির মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে। মেয়েটা এখন হাসে, বেশ কথাও বলে। খিলখিল হাসি দেখে মুগ্ধ হয় রূপ। সে সুন্দর। সুন্দরী মেয়েদের নিয়ে কোনো রূপকথার গল্প লিখলে তার মতো সুন্দরী মেয়েকে নিয়ে হয়তো কবি গল্প লিখবে। কিন্তু হৃদির মাঝে বিশেষ কিছু আছে। শ্যামরাঙিনী, শ্যামলা বর্ণে তাকে শ্যাম সুন্দরী কন্যা লাগে। যেন এই রং শুধু তার জন্যই বরাদ্দ, এই হাসি শুধু তার জন্যই বরাদ্দ, কষ্টের সুরেলা গীতি তার জন্যই বরাদ্দ। এত এত নিখুঁত গুণ মেটার। কিরে মা, খাচ্ছিস না কেন? আরফিনের কথা রূপ বেরিয়ে আসে নিজের ভাবনা থেকে। দুটো লুচি শেষ করে আরেকটা নেওয়ার জন্য হাত বাড়াতেই হুট করে থেমে গেল হাত। চোখ বড় বড় করে চাইল।